দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলছেন ফখরুল। অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে বলছেন আনু মোহাম্মদ। জনগণের টাকা লুট করে অনেকে কানাডা, দুবাই, লন্ডনে বাড়ি করেছেন। এবং সর্বশেষ জানাবো জুলাই ঘটনা প্রবাহ, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলছেন ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা করে এ সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরে আসবেন। মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়, গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র জনতা। তাদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। অন্তর্বর্তী সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে বলছেন আনু মোহাম্মদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর আনু মোহাম্মদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে শেখ হাসিনার ছায়া দেখা যাচ্ছে। ভারতের বিরুদ্ধে কথা বললেও দিল্লির সঙ্গে কথা চুক্তি বাতিল করছে না, আবার যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। ৫ই আগস্টের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা ছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। এখনও দেশে মব, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। সরকার এভাবে উল্টো যাত্রা চালু রাখলে জনগণের দ্রোহযাত্রা অব্যাহত থাকবে। গতকাল রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী, শ্রমিক ও জনতার দ্রোহযাত্রা শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনবিধিবদ্ধ সতর্কীকরণ জুলাই বিক্রির জন্য নহে, এই প্রতিবাদকে ধারণ করে ব্যতিক্রমী এ আয়োজনে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নারী পুরুষ। অনুষ্ঠান উদ্বোধন করেন যাত্রাবাড়ির শহীদ সিরাজের আব্বা আব্দুর রউফ। আনু মোহাম্মদ বলেন, দেশের মানুষের প্রতি বিভাজন ও বৈষম্য সৃষ্টির কারণে শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী ছিল। তার বিরুদ্ধে দেশে নির্যাতিত ও নিপীড়ন মানুষ জীবন বাজি রেখে মাঠে নেমে এসেছিল। এমন বিজয় আমরা বহুবার পেয়েছি, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে বারবার বিজয় ধরে রাখা যাচ্ছে না। তিনি বলেন, কোনো অসঙ্গত নিয়ে কথা বললে সরকারের পক্ষ থেকে বলা হয় রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। আমরা তা জানি, তবে আমরা একটি পরিবর্তনের সূচনা দেখতে চেয়েছিলাম, কিন্তু সরকার সবকিছু আগের মতোই চালাচ্ছে। পাহাড় ও সমতলে মানুষ সমানভাবে আক্রান্ত হয়েছে। ২৪-এর আন্দোলনে হয়েছিল কাজেই বৈষম্য দূর করতে, অথচ এ সরকারের সময়ে একইভাবে প্রতিবাদী মানুষের ওপর হামলা চালানো হচ্ছে, আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হচ্ছে, মব সন্ত্রাস চলছে। সরকারের কেউ কেউ মব সন্ত্রাসের পক্ষে সাফাই গাইছে। আনু মোহাম্মদ অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর নিয়ে শেখ হাসিনার নেওয়া প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা চলছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি প্রশ্ন রাখেন, মার্কিন স্বার্থ কেন সরকার বাস্তবায়ন করতে চায়? এই সরকার সবসময় ভারতের আধিপত্যের বিরোধী কথা বললেও বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশ করছে না। তাই তাদের ভারত বিরোধী বক্তব্য বাগাড়ম্বর ছাড়া কিছুই নয়। তিনি বলেন, ২৪-এর শহীদদের স্বীকৃতি দিতে হবে, তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, আহতদের পুনর্বাসন করতে হবে, মব সন্ত্রাস, চাঁদাবাজি ও পাইকারি মামলা বন্ধ করতে হবে, বিদেশিদের সঙ্গে কোনো ধরনের চুক্তি গোপন করা যাবে না, নারী নিপীড়ন ও সাইবার বুলিং বন্ধে ব্যবস্থা নিতে হবে, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় সে পদক্ষেপ নিতে হবে, প্রতিটি সংগ্রামকে মূল্যায়ন করতে হবে, তবে সবার উপর স্থান দিতে হবে মুক্তিযুদ্ধকে, কারণ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি মনে করা ঠিক নয়। জনগণের টাকা লুট করে অনেকে কানাডা, দুবাই, লন্ডনে বাড়ি করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডিএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের টাকা লুট করে কানাডা, দুবাই, মালয়েশিয়া, এমনকি লন্ডনেও অনেকে বাড়ি তৈরি করেছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের জনগণ চায় না ভবিষ্যতে গণতন্ত্র নিয়ে কোনো ধরনের ছলচাতুরি হোক। জনগণ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং তাদের সম্পদ লুট করে বিদেশে বাড়িঘর তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। বিএনপির এই নেতা বলেন, আমরা আশাবাদী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহাবুদ্দিন সাহেব যদি ৩ মাসে পারেন, অন্যরা যদি পারেন, আপনারা কেন পারবেন না? তাহলে কি আপনাদের আন্তরিকতার অভাব রয়েছে? আমরা সেটা বিশ্বাস করতে চাই না।
জুলাই ঘটনা প্রবাহ, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে। জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যৌথ দায় হিসেবে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে এই অভিযোগগুলো তুলে ধরা হয়। যে মামলায় আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। যদিও চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন, ফরমাল চার্জ মোট 135 পৃষ্ঠার। এই ফরমাল চার্জ আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার, মোহাম্মদ মিজানুল ইসলাম। যেটি সরাসরি সম্প্রচার করা হয়। নথি অনুসারে 1 নম্বর অভিযোগে বলা হয়েছে, 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, উস্কানির সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত। অভিযোগ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইনজীবী আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নেতৃত্বাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। ঘটনাস্থল হিসেবে গণভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে। ঘটনার তারিখ ও সময় সম্পর্কে বলা হয়েছে, জুলাই বিপ্লব চলাকালীন, বিশেষত 14 জুলাই সংবাদ সম্মেলন থেকে 5 আগস্ট পর্যন্ত আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনার, উস্কানি, সহায়তার, সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। এই অভিযোগের ঘটনাস্থল ধরা হয়েছে গণভবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের 1 নম্বর গেটের সামনে, ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশ এবং আশপাশের এলাকা। ঘটনার তারিখ ও সময় হিসেবে 14 জুলাই থেকে 16 জুলাই বেলা অনুমান সময় 2টা পর্যন্ত। অভিযোগ 4, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি ও সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল হিসেবে গণভবন এবং ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান এবং চানখারপুল সংলগ্ন এলাকা উল্লেখ করা হয়েছে। ঘটনার তারিখ ও সময় 14 জুলাই থেকে 5 আগস্ট দুপুর 2:30 পর্যন্ত। অভিযোগ 5, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে
নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশের এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। ওই হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র ও অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল হিসেবে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া থানা ভবন, থানার সামনের রাস্তা এবং এর সংলগ্ন এলাকা উল্লেখ করা হয়েছে। ঘটনার তারিখ ও সময় হিসেবে উল্লেখ করা হয়েছে 14 জুলাই থেকে 5ই আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত। এসব অভিযোগের প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ জানে আলম খান, পরে তদন্তকারীর উপপরিচালক মোহাম্মদ আলমগীর। সাবেক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে 31 মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।